কারণটা হলো তোমরা যা চাও সেটাকে আমি পাত্তাই দেই না, আমি যা চাই সেটাই হবে। এই যে আচরণ, এই যে চিন্তা, এই যে মানসিকতা, ইহাকেই স্বৈরাচারী মনোভাব বলা হয়। আমি হাইপোথেটিক্যালি ধরলাম বিএনপি ক্ষমতায় গেল, এরা সংস্কার প্রস্তাবনাগুলি টিক চিহ্ন দিল, মিলে সবকিছু হইলো, বিএনপি যাই গেল, এইগুলি আমি কেন মানবো? আমার তো নিজেরই 31 দফা আছে, আমার এর চেয়ে কোন অংশে কম, কোন অংশে খারাপ বলেন আপনি? তো আমি এটা বলে রাখি আপনাকে, আমার পাশে বিএনপির এক লিডার আছে, তাকে সাক্ষী রেখেই বলি, যদি বিএনপি ক্ষমতায় আসে তারা 31 দফার বাইরে কোনো সংস্কার মানবে না। সম্পর্কের যে সমীকরণ, বৈঠকের আগের যে সমীকরণ, বৈঠকের পর সেই সমীকরণে আপনি পরিবর্তন দেখতে পেয়েছেন কিনা? বিএনপি ঘটা করে বলছে যে তারা হচ্ছে সরকারের অবিশ্বাস তৈরি হয় এমন কোনো কিছু করবে না, এই যে নমনীয়তা দেখতে পাচ্ছেন। অন্যদিকে জামায়াতের সঙ্গে এনসিপির সাথে একটু অভিমানের বিষয়টিও চলছে। পুরো সমীকরণটি নিয়ে একটু জানতে চাই, পরিবর্তন হলো কিনা? এই 13 তারিখে যে বৈঠকটা হলো না, এই বৈঠকের পর যে যৌথ যে ঘোষণাটা আসছে, বিবৃতিটা আসছে, আমার কাছে মনে হয়েছে এটা খুবই অস্পষ্ট এবং ডিপ্লোম্যাটিক ওয়ার্ডস দিয়ে মানে তৈরি করা একটা বিবৃতি। আমি তখন ভাবছিলাম যে এই বিবৃতিটা আসলে কার জন্য, কারণ ভেতরে তো দুজন কথা বলছেন, তাহলে এই বিবৃতি নিশ্চয়ই বিএনপির জন্য না, অথবা এই বিবৃতি সরকারের জন্য না, এই বিবৃতি জনগণের জন্য। আচ্ছা, তারা দুজন মিলে বসে কিছু একটা সিদ্ধান্ত উপনীত হয়েছেন, সেই সিদ্ধান্তটা কি সেটা তারা পাবলিককে জানাতে চান, এটি তো ঘটনা। তো এইটা যে বিবৃতিটা দেওয়া হয়েছে, এই বিবৃতি দেখা পাবলিক কিছুই বুঝবে না, পাবলিক কনফিউজড হবে, জাস্ট কনফিউজড হবে। দেখেন বিবৃতিটাকে আমি আপনাকে পড়েই শুনি, আবার আমার কাছে আসি রে, যে সব প্রস্তুতি সম্পন্ন। প্রথমে বলছে যে প্রধান উপদেষ্টা বলেন তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। উনি কিন্তু ঘোষণা দিয়েছেন, উনি কিন্তু ঘোষণা প্রত্যাহার করেন নাই। তারপরে বলতেছেন সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সব প্রস্তুতি, সব মানে কি সব, যত প্রস্তুতি আছে সবগুলি উনি সম্পন্ন যদি করতে পারেন তাহলেও ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আগের সব প্রস্তুতি আপনাকে সম্পন্ন করতে হবে। তারপরে বলতেছেন যদি হয় তাহলে ফেব্রুয়ারিতে করা যেতে পারে, আচ্ছা নট শিওর। তারপরে বাক্যটা হলো সেক্ষেত্রে, ওখানে আবার শর্ত আছে, সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। প্রত্যেকটা বাক্য কিন্তু আপনার অনিশ্চিত, মানে কোনো ক্লিয়ার কিছু নাই কিন্তু। তো এত আনক্লিয়ার, এত কনফিউজিং সেন্টেন্স ওরা ব্যবহার করছেন কার জন্য? আমাদের মতো অশিক্ষিত পাবলিকের জন্য। আমরা এটা পড়ছি আর হতাশ হয়েছি। আমরা বুদ্ধি কম, বিএনপির মাথায় অনেক বুদ্ধি। বিএনপি ওই দিন থেকে ঈদের আনন্দ আরম্ভ করছে। বিএনপির ওখানে যে বসেছিলেন আমির হোসেন মাহমুদ চৌধুরী, খুবই সিনিয়র লিডার, উনি বলে বসলেন আমরা সম্পূর্ণ সন্তুষ্ট। মানে সন্তুষ্ট শেষ নাই, সম্পূর্ণ সন্তুষ্ট তারা। এখানেও ঢাকায় দেখলাম সবাই সন্তুষ্ট। সন্তুষ্ট কিসের উপর নির্ভর, আমি এটি জানতে চাচ্ছি, ওনারা সন্তুষ্ট কিসের উপর? এটা কি ভুল, মানে বিষয়টাকে ভুল মেসেজটা তাদের কাছে পৌঁছালো? না, তা না, ভুল ভাবলেন না, তা ভুল ভাবে নাই ভাই। আমি আপনি পাবলিক ভোট দেই, ভোটটা কাদেরকে দেই? ওনাদেরকে দেই। জি, তো ওনারা আমাদের যে কম বুদ্ধিমান এটা আপনি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি না। ওনাদের বুদ্ধি অনেক বেশি, অনেক অনেক মাথার মধ্যে সব কথা বলে না তো খুইলা, ভেতরে কিছু আছে যেটা আমাদের মধ্যে বলে নাই। বলছে তোমাদের বলে লাভ নাই, তোমরা বুঝবা না, এটা আমাদের কাছে থাক। তো আছে বুদ্ধি নিয়ে ওনারা, পেছনে কিছু আছে, সেইটা কি এটা আমি আপনি জানি না। তবে 2 দিন পরে আবার একটা জায়গায় দেখলাম সালাউদ্দিন আহমেদ সাহেব একটা কথা বলছেন। উনি কি বলছেন? যে আমরা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জাতি গঠনের প্রক্রিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসের অভিজ্ঞতা ও পরামর্শকে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেছি। আগ্রহটা কার কাছে প্রকাশ করছে? কার কাছে? ডক্টর ইউনূসের কাছে। কখন করলো? দেখেন পুরো যৌথ বিবৃতিটা যেটা আসছে ওখানে কি কথা আছে? এখানে নির্বাচনটা কবে হবে এইটুকু আলাপ করতে 1.5 ঘন্টা লাগে না? এটুকু আলাপ করতে, এই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য তো নিশ্চয়ই তাদের মধ্যে ব্যাপক ঝগড়া দিয়েছে।
আপনার কাছে কি মনে হচ্ছে মাসুদ ভাই, এই যে বিএনপি হঠাৎ করে নমনীয় হয়ে গেল সরকারের, ওখানে অনেক কিছু হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে, যে কথাবার্তাগুলো আমরা জানি না। একদম, হয়তো সেগুলো জাতিকে উন্নতি চরম শিখরে নিয়ে যাবে অথবা যাবে না, আমরা জানি না। তবে আমাদের মতো পাবলিকের সমস্যা নেই জানেন, ভূত কিন্তু আসে রাতের বেলায়, দিনের বেলা আসে না কিন্তু। যখন অন্ধকার অস্পষ্টতা সেখানে ভূত আসে কিন্তু। তো যেখানে অস্পষ্টতা সেখানে মনে সন্দেহ করে। তো আমরা তো ক্লিয়ার হতে চাই। আজকে এতদিন হয়ে গেছেন, ওইখানে কি আলাপ হয়েছে? বিএনপির যে ওনারা তো কেন্দ্রীয় নেতা, ওনারাও জানেন কিনা আমার সন্দেহ আছে, কারণ আমি অনেকের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে আলাপ টালাপ করি, কিন্তু কেউ জানে বলে মনে হয় নাই। তাহলে কি হইলো আলাপটা? পুরো জাতিকে আপনি অন্ধকারে রেখে 1.5 ঘন্টা বসে আলাপ করছেন ভাই। আপনাদের হয়তো দলের প্রতি আনুগত্য আছে, আপনারা এটা মানলেন। আমার তো কোনো দলমল নাই, আমি তো পাবলিক। আমি কিন্তু ভাই সন্দেহ করতে চাই, এবং সন্দেহ করাটাই আমার কাজ। আমি সেই জায়গায় প্রশ্নটা করছি, আপনি কি আলাপ করছেন? এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতি গঠনের অভিজ্ঞতা পরামর্শ কাজে লাগাবেন, এই প্রস্তাবটাকে দিয়েছেন, সেই প্রস্তাব ওনারা গ্রহণ করছেন, কি করছেন? জানতে চাই। এই জানার আগ্রহটা আমাদের থাকবে। যতদিন পর্যন্ত উত্তর না পাবো, ততদিন পর্যন্ত এই জানতে চাওয়ার সঙ্গে আরো অনেক শাখা প্রশাখা যাবে। একদম। এখন কি কারণে খুশি হন ওইটুক কথা কিন্তু আমারে বললে আমি খুশি হইতাম না। তো ওরা খুশি হয়েছে কে? ভিতরে কিছু আছে, ভিতরে কিছু আছে, সেটা এখনো বোঝা যাচ্ছে না। হয়তো দিন জানবো কোন শুভক্ষণ। আমি খুশি না, আমি কিন্তু বলেছি। জনাব মাসুদ কামাল, এই সূত্র ধরে যদি জানতে চাই, এই বৈঠকের অনেক কিছুই যেমন পরিষ্কার নয়, কিন্তু এই বৈঠকের পর এই বিষয়গুলো তো আমরা জানতে পারছি যে জনাব তারেক রহমান দেশে ফিরবেন, এবং সেটি খুব দ্রুত সময়ের মধ্যেই হতে পারে। সেটির প্রস্তুতির কথা আমরা বলছিলাম। আবার আপনি বললেন যে এই বৈঠকের মধ্যে কি কি ঘটেছে বা বিএনপির সাথে কোন বিষয়ে সমঝোতা হয়েছে সেটা হয়তো আমরা জানি না, কিন্তু অন্যদিকে তো আমরা দেখতে পাচ্ছি এনসিপি জামাতের সাথে মনোমালিন্যটুকু তো স্পষ্টভাবে আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে জামাতের সাথে। জামাত এই যৌথ বিবৃতিকে তারা আসলে ভালোভাবে নেয়নি। পুরো বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, এনসিপি তাদের মতো করে চলবে। দেখেন, এনসিপিকে আমার কি মনে হয় জানেন, এটা হলো কি জানেন, একটা মানে এই সরকারের মানে অতিরিক্ত গুরুত্ব দেওয়া একটা দল। এই দলটার নিবন্ধন এখনো হয় নাই। তো এই দলটাকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, এটা আমার কাছে টু মাচ মনে হয়, আমার কাছে লজিক্যাল মনে হয় না। আপনি হয়তো বলবেন যে না, ওনারা তো আন্দোলনের সঙ্গে ছিল। তো এই আন্দোলনের সঙ্গে তো আরেকটা দল হয়েছে, যে জামাত মধ্যে একটা দল আছে না, জামাতের যে ইয়েরা, ওদের, হ্যাঁ, না 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 না, আরেকটা দল হয়েছে স্টুডেন্টদের নিয়েই, এটার নামও মনে, আপ বাংলাদেশে কি একটা নাম হয়েছে, একটা এরকম আপ বাংলাদেশ একটা দল হয়েছে। ওটা তো এরাই, ওরা তো এই সম্মুখ সারি ছিল। তো ওদেরকে তো আমার বাংলাদেশ যেটা, না না না, আপ বাংলাদেশ আরেকটা, মানে ছাত্রদের একটা দল হয়েছে, যারা নাকি এদের সঙ্গে থাকার কথা ছিল, পরে থাকেনি আর, ওরা আপ বাংলাদেশ করেছে। তো ওদেরকে ডাকেন না কেন ভাই আপনারা? ওরা তো আন্দোলনে ছিল। ক্রাইটেরিয়াটা কি এটা তো আমি বুঝি না। ক্রাইটেরিয়াটা কি? হোয়াই এনসিপি? এনসিপির কি ভূমিকা? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডাকে, আমার কোনো আপত্তি নাই। এনসিপি কি আন্দোলনে ছিল? লিডারশিপের জায়গায় তো এই এনসিপিতে যারা আছে এখন, তাহলে ব্যক্তি দেখে রাখবেন, তাদেরকেই তো আমরা সবথেকে বেশি আসলে। তাহলে কি ব্যক্তি দেখে রাখবেন আপনি? ব্যক্তি দেখে অনেক ছোট ছোট দল আছে, এক ব্যক্তি এক দল, কিন্তু ব্যক্তিটা খুব হ্যাভি, তাকে ডাকেন। তো আপনি ওইটা কেউ ডাকবেন, এগুলি কোনো কথা না। এগুলো যেন এক চোখে নুন বেচা আর এক চোখে তেল বেচা, এটা সোজা আলাপ রে ভাই। ওই এখন বড় মানুষের বিরুদ্ধে কোনো সমালোচনা করা যাবে না ভাই, তো এটা কোনো কথা হলো না। তো সমালোচনা শব্দটা তো আসছেই সবার জন্য, করার জন্য। তো এইগুলি এনসিপি রাখছে। এনসিপি মন খারাপ করছে, মন খারাপ করছে করছে, তো কি হয়েছে? জামাত তো মন খারাপ করছে। সরকার চলবে সরকারের মতো, তবে এনসিপি এবং জামাত যে কারণে মন খারাপ করছে, ওই কারণটা কিন্তু আমি ভ্যালিড মনে করি। সেটা কি রকম? সেটা হলো যে আপনারা একটা মাত্র পলিটিক্যাল পার্টির সঙ্গে বসে আপনি কিন্তু নির্বাচনের ডেট ঘোষণা করতে পারেন না, এটা কিন্তু আমি মনে করি। মানে নির্বাচনের ডেট ঘোষণা নিয়ে তো এখন পর্যন্ত অস্পষ্টতা না, অস্পষ্টতা না হলেও এই যে ফেব্রুয়ারি শব্দ যে উচ্চারণ করেছেন আপনি, এটা আপনি করতে পারেন না। আচ্ছা, একটা মাত্র দলের সঙ্গে বসে আপনি বলা উচিত ছিল যে ঠিক আছে, আলাপ করলাম, আলাপ সফল হয়েছে, আমি দেশে গিয়ে একটা ঘোষণা দেব, অন্যদের সঙ্গে বসেও হয়ে যেত। আরে ভাই, এত কিছু তো করার দরকার নাই। এই প্রবলেমগুলি তো ইনভাইট করা হয়েছে, ডক্টর ইউনূস সাহেব নিজ দায়িত্বে এই প্রবলেমগুলো ক্রিয়েট করেছেন। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি ভাই, 2 দিন আগে সমস্ত পলিটিক্যাল পার্টির সঙ্গে মিটিং করলেন, প্রায় 28টা না 29টা পার্টি ওখানে ছিল। তার মধ্যে 25টা পার্টি বলল যে তারা নির্বাচন চায় ডিসেম্বরে অথবা তার আগে, বিএনপি সহ বললো। তো বললো
6ই জুন ঈদের আগের দিন ঈদের শুভেচ্ছা দিতে যে উনি আসমকে বলে দিলেন যে এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন নির্বাচন হবে। আমি যদি প্রশ্ন করি ওনাকে, হোয়াই এপ্রিল? আপনি এপ্রিলটা বলছেন কোন যুক্তিতে? যুক্তিটা কি আমার বুঝান। আপনি যুক্তি বললেন না, আপনার মনে হয়েছে তো আপনি বলে দিয়েছেন। আপনি তো 2 দিন আগে পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ করলেন, পলিটিক্যাল পার্টি কেউ বলছিল এপ্রিলে দেন, কেউ বলছিল, কেউ তো বলে নাই। জামাত খালি বলছিল ফেব্রুয়ারি থেকে এপ্রিল, তাহলে এরকম একটা বলছিল, কিন্তু এপ্রিলে হতে হবে এই কথা কেউ বলছে? বলে নাই। কিন্তু ম্যাক্সিমাম লোক বললো ডিসেম্বর কিংবা তার আগে। আপনি তাহলে এপ্রিলের কথা ঘোষণা করলেন কেন? যদি করলেনই তাহলে আবার এত দূর ওয়ার্ল্ড দিয়ে যায় না, প্লেনে যায় না, 6 ঘন্টা ভ্রমণ করে ওখানে যে আবার 2 মাস আই গেলেন কেন? কেন এটা কি ভাই, খেলাধুলা নাকি? খেলাধুলা করেন আপনি আই গেলেন কেন? যদি আপনি আই গেবেনি তারেক রহমান সাহেবের সঙ্গে আলাপ করার প্রয়োজন হয় তারেক রহমান সাহেবকে ফোন করতেন একটা 6 তারিখের আগে, বলতেন আমি ডেটটা নিয়ে আলোচনা করেছি আপনার সঙ্গে, সমস্যাটা কি ছিল? ফোন করে বলতেন যে না উনি তো চাইলে আপনি তখন আপনি একটা জায়গা দিতেন। কিন্তু আপনি এপ্রিল ঘোষণা করলেন, করে ওখানে আবার গেলেন, যায়নি আবার মানে ফেব্রুয়ারি একটা নাম উচ্চারণ করলেন, কিন্তু বললেন কিন্তু এপ্রিলের কথাই। দেখেন যৌথ বিবৃতিতে কিন্তু বলা হয়েছে যে উনি এপ্রিলের কথা ঘোষণা করেছেন, মানে উনি এখান থেকে সরেন না একটুও। যদি বলতেন ঘোষণা করিয়াছিলাম কিন্তু এখন চেঞ্জ করিতেছি, তা কিন্তু বলে নাই, ঘোষণা করেছেন। কিন্তু সম্ভব যদি সব হয়ে যায় তাহলে কি হলো? সেই সবটাকে স্পষ্ট কিছু স্পষ্ট না। এটা শোনেন, ওনার সঙ্গে একজন লোক গেছে না, ওই যে আপনার খলিলুর রহমান সাহেব। আচ্ছা এটা কি জাতীয় নিরাপত্তা বিষয়ে কোনো মিটিং ছিল? এই ভদ্রলোককে নিতে হবে কেন ওখানে? ঘটনা কি আমি বলি আপনাকে, আমি যেটা বুঝি, আমি তো আমার মতো করে বুঝি, আমি তো আবার সন্দেহবাদীগ্রস্ত লোক। ঘটনা হলো বিএনপি 3 জন উপদেষ্টার ব্যাপারে তাদের একটা রিজার্ভেশন কথা বলেছিল প্রকাশ্যে। 3 জন, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম এবং খলিলুর রহমান। বিএনপির সঙ্গে আগের মিটিংয়ে অপ্রয়োজনে আসিফ মাহমুদের বসায় রাখছে। কেন বসায় রাখছে? যে তুমি যাকে অপছন্দ করো তাকে আমি তোমার সঙ্গে মিটিংয়ের সময় বসায় রাখবো। দ্বিতীয় মিটিং হয়েছে লন্ডনে, ওখানে খলিলুর রহমানকে দিয়া এই বিবৃতি পড়াইছে এবং খলিলুর রহমান সঙ্গে আমাদের আমির খোসরো মাহমুদ চৌধুরী সাহেব মিটিংও করছে, একটা পড়াইছে। কি করবেন আপনি? হয়েছে। তার মানে এখন বাকি আমি আপনাকে আমার কমন সেন্স থেকে বলি, আগামীতে যে মিটিংটা হবে বিএনপির সঙ্গে, যে একান্ত করে মিটিং হয়, ওই না মাহফুজ আলম থাকবেন, রাখবে। এই কারণটা কি? কারণটা হলো তোমরা যা চাও সেটাকে আমি পাত্তাই দেই না, আমি যা চাই সেটাই হবে। এই যে আচরণ, এই যে চিন্তা, এই যে মানসিকতা, ইহাকেই স্বৈরাচারী মনোভাব বলা হয়। কখনো এনসিপি নাহিদ ইসলামকে ডেকে বলছেন যে আমি পদত্যাগ করব, কখনো শুধুমাত্র লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে তিনি বৈঠক করে বলছেন যে ফেব্রুয়ারির মধ্যেই হয়তো বা রোজার আগেই হয়তো বা নির্বাচন দেওয়া সম্ভব হতে পারে। মাঝখান থেকে আজকের ঘটনা যদি বলি, ছোট ছোট দলগুলোর সাথে আলোচনায় আজকে জামাতকে বেশি কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে বলে একেবারে ওয়াকআউট করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক ডক্টর মিজানুর রহমান, সিপিবির রহিন হোসেন প্রিন্স, ভারতীয় জোটের সমন্বয়ক সাহাদ হোসেন সেলিম, কারণ তারা গুরুত্ব পাচ্ছেন না। আমার প্রশ্নটা হচ্ছে যে ছোট ছোট দল যারা আছেন তাদেরকে কতটুকু গুরুত্ব দিচ্ছে এই সরকার? দিচ্ছে না তো। আমি তো প্রথমেই বললাম আপনাকে যে দলটার নাম আমি বের করে ফেলেছি, নাম হলো ইউনাইটেড পিপলস বাংলাদেশ। আচ্ছা, আর সংক্ষেপ হলো আপ বাংলাদেশ। আমি তখন আপনি বলছিলাম, যার সভাপতি হচ্ছে আপনার আলী হাসান জুনায়েদ এবং মহাসচিব হচ্ছে রাফে সালমান রিফাত। এরা ছাত্র শিবির করতে এক সময়, এবং এই পুরো আন্দোলনে, এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে এদের দুজনের অসাধারণ ভূমিকা ছিল, খুবই দুর্দান্ত ভূমিকা ছিল এদের। এদের সঙ্গে শেষ পর্যন্ত এনসিপির মেলে নিয়ে কথা ছিল তারাও ওখানে থাকবে, এবং এমনও কথা হয়েছিল যে জুনায়েদকেই মহাসচিব বানানো হবে। আচ্ছা, মানে সাধারণ সম্পাদক যে পোস্ট আর কি, এটা যেটার মধ্যে এখন আক্তার সাহেব আছেন। আচ্ছা, এই জুনায়েদ এটার দাবিদার ছিল। কিন্তু তো এরা তো কি শিবির করতো না কি করতো আমার জানা দরকার না, আমার জানা দরকারটা হলো কি এরা তো আন্দোলনে ছিল একদম। তো নাহিদ ইসলামের যোগ্যতাটা কি? সে আন্দোলনে ছিল, তো এরাও আন্দোলনে ছিল, এরাও আন্দোলনের সম্মুখ সারির মুখ। এরাও একটা দল করছে, নাম হলো আপ বাংলাদেশ নামে, এটা মে মাসে হয়েছে, আত্মপ্রকাশ করছে। এখন এনসিপি যদি নিবন্ধন পায় নাই, এরাও নিবন্ধন পায় নাই, তো এদের সঙ্গে এনসিপির পার্থক্যটা আপনি কিভাবে করবেন? তো এদেরকে দাওয়াত করলেন না কেন? তো এইখানেই তো আপনি বৈষম্য করলেন। আপনি তো বৈষম্য শুরু করছেন রে ভাই, আপনি তো পক্ষপাতদুষ্ট আচরণ করতেছেন।
সবাই বলবে। কে না জানে বাংলাদেশের, কে না জানে যে এনসিপি হলো ডক্টর ইউনূসের স্বপ্নের দল। কারণ উনি তো এটা লন্ডনে যে ফিনান্সিয়াল টাইমসকে বলে আসছে, ওখানকার পডকাস্টে বলছে, সরাসরি বলছে যে আমি ওদের ডেকে বলছি তোমরা একটা রাজনৈতিক দল করো। তো ওরা বলছে না আমাদের তো কেউ চিনে না, আমার দলগুলো হবে। তখন আমি তাদেরকে বললাম হ্যাঁ তোমাদেরকে দেশের সবাই চিনে, তোমরা দল করলে দলে দলে লোক আসবে। তো পলিটিশিয়ান হিসেবে ডক্টর ইউনূস আসলে 100-র মধ্যে 3-4 বেশি পাবে না, মানে পলিটিক্সে, মানে পলিটিশিয়ান হিসেবে পলিটিক্যাল যে নলেজ, এই নলেজ যদি পরীক্ষা হয় ইউনূস সাহেব 100-র মধ্যে 3-4-এর বেশি পাবে না। কারণ উনি নিজের ওনার পলিটিক্যাল একটা ছিল, পার্টি করছিল, ফ্লপ খাইছে মাস না যাইতে, আবার এদেরকে আইনা চৌরাস্তার মোড়ে দাঁড় করাই দিচ্ছে, দিয়ে এদের তো লোক নাই। কারণটা কি, ওনার উপলব্ধির ভুলটা কথা সেটা আমি বলি। ব্যক্তির পরিচয় দল হয় না, দল করতে হলে মাঠ পর্যায়ে সংগঠন থাকতে হয়। তোমাদের সবাই চিনে, উনি এটাই মনে করছেন যে তোমাদের সবাই চিনে, যেহেতু তোমাকে চিনে অতএব তুমি দাঁড়াইলে পরে একটা দল হয়ে যাব। হবে না, দল এভাবে হয় না রে ভাই। আমারও এখন আল্লাহর রহমতে বাংলাদেশে অনেক লোক চিনে, আমি যদি দল করতে যাই 3 জন লোক জোগাড় করতে পারবো না। এটাই নিয়তি। ব্যক্তির পরিচয় দল হয় না, দল করতে হলে মাঠ পর্যায় থেকে সংগঠন গড়ে উঠতে হয়, সেখান থেকে দল হয়। এনসিপি তো সেই চেষ্টাটা আসলে চালিয়ে যাচ্ছে। যেমন যখনই তারা ঢাকার বাইরে যায়, শুনেন এই দেশের মানুষ কিন্তু খুব সচেতন, যখনই তারা ঢাকার বাইরে যায়, এনে ইউনিয়ন অফিসে বসে নিয়ে সভাকক্ষে বসে মিটিং করে, পাবলিক কয়ে যাবে তুমি এনে কেন, তুমি এখানে মিটিং করো কোন এখতিয়ারে? যখনই তারা ঢাকার বাইরে যায়, ঢাকা, আমি একজন লোকের কথা জানি, আমি বলি আপনাকে, আমাকে কালকে একজন জানালো ইনফরমেশন দিল যে একজন এরকম সমন্বয়ক জেলা পর্যায়ের এক নারী সমন্বয়ক আর কি, একটা এখনো স্যার মাস্টার্সও কমপ্লিট হয় নাই। আচ্ছা, সমন্বয়ক হওয়ার পরে এখন উনি গুলশানে থাকেন বাসা ভাড়া নিয়ে, মাঝে মাঝে ক্লাস করার সময় এখান থেকে প্লেনে করে যান, যে এখানে ক্লাস করে আবার চলে আসেন। তো উনি তো সমন্বয়ক। এখন এই জিনিসটা উনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, উনার ক্লাসমেট সবাই দেখে না, দেখে তো। এখন যখন দেখে তখন ওই একজনের কারণে কিন্তু পুরা সমন্বয়কদের উপর একটা মানুষের ধারণা চলে আসে যে এরা বুঝি এমনই। যেমন আব্দুল হান্নান মাসুদ, সে নিজে বলতেছে যে আমার এলাকার সবচেয়ে দরিদ্র হলাম আমরা। আর সবচেয়ে দরিদ্র এমন এক গাড়িতে চড়ছে যে গাড়ি নাকি ওই এলাকার লোক কেউ দেখে নাই। এখন বলে আমাকে একজন ব্যবসায়ী দিছে। হ্যাঁ দিছে, মানলাম দিছে। কেন দিছে? ওবায়দুল কাদের যখন নাকি আপনার বাংলা বাণিজ্যে চাকরি করতো, ও সে সাংবাদিক ছিল কিন্তু, বাংলা বাণিজ্যে চাকরি করতো, বাংলা বাণিজ্য পেছনের একটা রেস্টুরেন্টে খাইতো, বাকি রাখতো। ও গেলে ওখানে আমরা যেতাম চা খাইতে মতিঝিলে। তখন আমরা ঢুকলে পরেই ওখানকার বলতো যে এই যে সব আসছে, আবার বাকি দিবে, টাকা তো আর দিবে না, খালি বড় বড় কথা বলে চলে যাবে, বাইক খাইতো। কিন্তু সেই লোক যখন 30 লাখ টাকা দামের ঘড়ি পরে, তাকে যখন জিজ্ঞাসা করে ঘড়ি কোথায় পেলেন, ওই আমাকে লোকে ভালোবেসে দেয়। তো এখন ভালোবেসে কেউ টাকা দেয় না? এখন যে ভালোবেসে পড়ে আছে, ওই 30 লাখ টাকা যিনি দিয়েছিল উনি কি এখন যায় তার কাছে? খবর নেয়? নেয় না, কেউ নেয় না। ব্যবসায়ীরা যখন কিছু একটা দেয়, পৃথিবীর কোনো ব্যবসায়ী দেয় না, ইনভেস্ট করে। তো এখন ওনাদের কাছে কেন ইনভেস্ট করতেছে? হান্নান মাসুদ কেন ইনভেস্ট করে? ওই ভদ্রমহিলা যার কথা বললাম তাকে কেন ইনভেস্ট করে? কারণ ওনারা বিনিময়ে তাদেরকে কিছু পাইয়ে দিতে পারে। এখন এই লোকগুলি যখন, তারা যখন, এই লোকগুলি যখন প্রত্যন্ত অঞ্চলে যায় সংগঠন করতে, সংগঠন হবে? হবে না। আর তাদের সঙ্গে আরো কয়েকজন ধান্দাবাজ জুটবে। কারণ ওই ধান্দাবাজে মনে করো আমিও তাহলে আমার লেভেলে কিছু এগুলি করি, তাহলে তো পাবলিকের ভর্তি হলো, ওটা পাবলিক তো আপনি ইনভলভ করতে পারবেন না। যে কারণে আজকে এনসিপির এই অবস্থা। এনসিপি একটা সম্ভাবনাময় দল হইতো, কিন্তু যদি তারা নিজেদেরকে একটু কন্ট্রোল করতে পারতো, পারে নাই তো কন্ট্রোল করতে। এবং না পারাটাই স্বাভাবিক, না পারে স্বাভাবিক। কেন ধরেন একটা জায়গা, এই জায়গাটা হলো টোটালি হলো কেউ দুর্নীতির একটা উর্বর ক্ষেত্র। এখন এখান থেকে সে উঠে আসছে, সে তো অন্য জায়গাতেই উঠে আসে না, এই জায়গাতেই উঠে আসছে। সে এইটাই দেখে আসছে, সে জানে কিছু একটা খালি কোনো মতো করলেই হলো, তারপরে আর কোনো সমস্যা নাই। সবাই ওই কম্পিটিশনে নেমে গেছে। জন আকাঙ্ক্ষার পরিবর্তিত রাজনীতি আসলে কেমন হতে যাচ্ছে? আমরা সংস্কার সংস্কার বলছি, কিন্তু সংস্কার সেভাবে দেখতে পাচ্ছি না। তাহলে কি নির্বাচনই একমাত্র সমাধান?
আমি মনে করি দেখেন হুটহাট করে কিছু করলে হবে না। আপনারা সংস্কার করেছেন, প্রতিদিন মিটিং করতেছে, মিটিংয়ে ঝগড়াঝাটি হইতেছে, কেউ অভিমান করে বাড়িয়ে পড়তেছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু এখান থেকে কিছু একটা প্রস্তাবনা আসবে। আমি প্রস্তাবনাগুলিকে নিয়ে আমার কোনো আপত্তি নেই, প্রস্তাবনা আসতেই পারে, নতুন নতুন প্রস্তাব আসবে। আবার দেখেন বিএনপি দীর্ঘদিন ধরে এদের সংস্কার শব্দটা বাংলাদেশে প্রথম আবিষ্কারই করছে বিএনপি। 2.5 বছর আগে তারা কি রাষ্ট্র সংস্কার করবে, রাষ্ট্র মেরামত করবে 2016 সালে প্রথম তারা এটা করে রাখছে। কিন্তু 2016 এখন আমার কথা হলো কি যে ঠিক আছে, এরা যেটা করতেছে, আমার খালি একটাই প্রশ্ন, আপনারা যেটা করতেছেন এরা কারা? এক নাম্বার, কিছু এনজিও, কিছু ভাড়াটে বুদ্ধিজীবী এরা করতেছে। কি কারণে করতেছে? দেশ পরিচালাবে, কারা চালাবে? পলিটিশিয়ানরা চালাবে। তো পলিটিশিয়ানরা কিভাবে চলবে? এটা কি ভাই এনজিও আর ভাড়াটে বুদ্ধিজীবীরা করে দিবে? এটা আপনি আমার বোঝান না ভাই। এরা যদি শুরুতেই ওই বিভিন্ন দলের কাছ থেকে সংস্কার প্রস্তাব নিত, নিয়ে তারপরে যদি কম্পাইল করতো ওটা হতো ভালো। কিন্তু এরা করেছে কি, নিজেরা আগে এটা কম্পাইল করছে, করে নিয়ে তারপরে বলে তুমি এর মধ্যে কোনটা মানো। ভাই এইটা বাস্তবায়ন করবে কারা? এই পলিটিক্যাল পার্টিগুলি তো। ধরেন আমি হাইপোথেটিক্যালি ধরলাম বিএনপি ক্ষমতায় গেল, এরা সংস্কার প্রস্তাবনাগুলি টিক চিহ্ন দিল, মিলে সবকিছু হইলো, বিএনপি যাই করলো, এগুলি আমি কেন মানবো? আমার তো নিজেরই 31 দফা আছে, আমার এর চেয়ে কোন অংশে কম, কোন অংশে খারাপ বলেন আপনি? তো আমি একটা বলে রাখি আপনাকে, আমার পাশে বিএনপির এক লিডার আছে, তাকে সাক্ষী রেখেই বলি, যদি বিএনপি ক্ষমতায় আসে তারা 31 দফার বাইরে কোনো সংস্কার মানবে না।